ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত নোভা। জিডিপির বিপরীতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ 1.5%-এরও কম। আর্থিক খাতে নানা অব্যবস্থাপনার জন্য দেশ বিদেশে সমালোচিত হয়েছে বাংলাদেশ। এর মধ্যে জ্বালানির সংকট, চলমান শ্রমিক অসন্তোষ, মূল্যস্ফীতি বৃদ্ধি, আন্তর্জাতিক ঋণ মানের অবনতি সহ অর্থনৈতিক সূচকগুলো ক্রমাগত নিম্নগামী হওয়ায় বিদেশি ব্যবসায়ীদের আস্থাহীনতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ও আর্থিক খাতের যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলার উপায় কি, এসব বিষয় নিয়ে আজ আমাদের টালিখাতার আলোচনার বিষয় বিদেশি বিনিয়োগ বাড়বে কিভাবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর সাইমা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা দেখতে পাচ্ছি সৈয়দ কামাল আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা ডক্টর বিদিশাকে এখনো পাইনি। তাকে পেলে আমরা হয়তো তার কাছে যাব। আপনাকে দিয়ে শুরু করছি। যেমনটি বলছিলাম আমি যে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে বা বিদেশি বিনিয়োগের বিষয়টি এখানে আসছিল, তো দেশি বিদেশি যে বিনিয়োগগুলো রয়েছে সেগুলো বাড়ানোর উপায় কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমরা আসলে যে জিনিসটা দেখছি যে বর্তমান আমাদের ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে যে জিনিসটা আমরা এখনো ফিল করছি এবং আমরা এটা বারবারই বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম কথা ইজ অফ ডুইং বিজনেসকে বেটার করতে হবে। কেননা বিদেশি বিনিয়োগ আসতে হলে ইজ অফ ডুইং বিজনেস ইজ আ মেজর ক্রাইটেরিয়া টু ব্রিং মোর বিদেশি বিনিয়োগ আসতে হলে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো সেফটি সিকিউরিটি পার্টটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল জোনে বেশ কিছু আনরেস্ট আমরা লক্ষ্য করছি, যাতে করে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। এইটাও একটা মেজর কারণ বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। এবং সবচেয়ে বড় আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ইজ অফ ডুইং বিজনেসের পার্টেও একটা বড় জিনিস হচ্ছে রিপ্যাট্রিয়েশন অফ দ্য প্রফিট অ্যান্ড আদার ইনকাম। এইটাতে কিন্তু আসলে আমরা দেখে আসতেছি যে একটা বড় অংশের রিপ্যাট্রিয়েশন অনেক সময় ধরে পেন্ডিং হয়ে বসে আছে। তো এই জায়গাগুলোতে যদি ডেভেলপ করা না যায় এবং তার পাশাপাশি বিভিন্ন ইকোনমিক জোন হয়েছে যেগুলো হয়তো বা ইনএফেক্টিভ আছে এই মুহূর্তে, সেগুলোকে একটু ট্রিগার করা, এটা একটা পার্ট। আমাদের মতো ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা, তাদের ব্যবসাটাকে আরো ত্বরান্বিত করার জন্য যে ধরনের প্রণোদনা কনজিউমারের জন্য প্রয়োজন সেটাকে ইনশিওর করা। পাশাপাশি আমরা মনে করি যে রেমিটেন্স যেহেতু বাংলাদেশের একটা বড় খাত, যে খাতে দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় অংশের মানে এই ফরেন কারেন্সি আসে, সেটাকে কিভাবে প্রণোদনার মধ্যেই রাখা এবং এটাকে একটু ত্বরান্বিত করা যায়, এই এরিয়াগুলো চিন্তা করতে হবে। আর এফডিআই এর ক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশের যে পরিমাণ এফডিআই এসছে গত বহু বছরে, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণ ভিয়েতনামের মতো দেশে এসছে। এবং আমরা এটাও দেখেছি যে প্রচুর ইনভেস্টমেন্ট বিভিন্ন সেক্টরে হয়েছে। সো এফডিআই আনার একটা বড় সেক্টর আমরা মনে করি হতে পারে, যেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে রেডিমেড গার্মেন্টস আমাদের সর্ববৃহৎ এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ক্ষেত্র। কিন্তু তার বাইরে যেমন আইসিটি ক্যান প্লে আ ভাইটাল রোল। আইসিটিতে একটা বড় অংশ আমরা বিদেশি বিনিয়োগ আনতে পারি, কেননা এটা একটা এমন একটা সেক্টর, এখানে এখন অনেকটা আনট্যাপ এবং গ্রিনফিল্ড এটা মনে করা হয়। এবং পাশাপাশি সাইবার সিকিউরিটি সেক্টরে, যেখানে আমরা জানি যে বিভিন্ন সময় আমরা শুনি বিভিন্ন সিস্টেম হ্যাক হয় অথবা বিভিন্ন সাইট হ্যাক হয়, ইভেন সরকারি সাইটও হ্যাক হয়েছে অতীতে। তো সবকিছু মিলিয়ে সেই ক্ষেত্রটাতে আমার মনে হয় ইনভেস্টমেন্ট আসার একটা বড় সুযোগ আছে। অ্যাপার্ট ফ্রম যেগুলো লার্জ সেক্টর লাইক পাওয়ার, এনার্জি, এফএমসিজি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে, এইসব জায়গায় আমরা আরো বেশি কাজ করতে পারি এই গভর্নমেন্ট, যাতে করে আরো বেশি আপনার বিদেশি বিনিয়োগ আসে এই দেশে। যে সেক্ষেত্রে আপনি এখানে যদি বলি যে পোশাক খাত এবং পাওয়ার এনার্জি বিভিন্ন খাতের কথা উল্লেখ করেছেন, কিন্তু সেফটি সিকিউরিটি, এই সেফটি সিকিউরিটি বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? এবং ইকোনমিক যে জোনগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, এই ইকোনমিক জোনগুলোর উন্নয়নে এবং এই খাতগুলোতে, এই জায়গাগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে বলে আপনি মনে করছেন? সেফটি সিকিউরিটি যেটা পার্ট আছে, একটা তো হলো ফিজিক্যাল সেফটি সিকিউরিটি, যেটা আমি শুরু থেকেই বললাম যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলোতে সেফটি সিকিউরিটি বাড়ানো, আনরেস্ট গুলো কমানো, যাতে করে সেখানে বিদেশিরা আরো বেশি বেশি বিনিয়োগ করে এবং বিভিন্ন ফ্যাক্টরি স্থাপন করে, যাতে করে আরো ত্বরান্বিত হয় আমাদের বিনিয়োগটা। আর আরেকটা বড় হচ্ছে গিয়ে সেফটি সিকিউরিটি একটা বড় অংশ হলো সাইবার সিকিউরিটি পার্টটা। আমরা খেয়াল করি যে অনেক
সরকারি সাইটে অনেক সময় দেখেছি আমরা সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছে, অথবা আমাদের বিভিন্ন ব্যাংকের সিস্টেমকে সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়েছে। তো এখানে একটা বড় প্রোটেকশন একটা বলয় তৈরি করতে হবে, যেটার জন্য আমার মনে হয় বিদেশি ইনভেস্টমেন্ট, বিদেশি এক্সপার্টিস অত্যন্ত অত্যন্ত জরুরি। এবং আপনারা যদি দেখে থাকেন যে ভেরি রিসেন্টলি যে আমেরিকার একটা ইউএসএ যে একটা বড় ডেলিগেশন ভিজিট করে গেল, তারাও কিন্তু এই সেফটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলে গেছেন। তো আমার মনে হয় ইউএস খালি না, বিভিন্ন দেশই এই জায়গাটা এগিয়ে আসতে পারে যাদের স্টেট অফ দ্য আর্ট সলিউশন আছে সাইবার সিকিউরিটি ক্ষেত্রে। আর প্রথমটা যেটা ফিজিক্যাল সিকিউরিটি, এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করবে কিভাবে তারা ইন্ডাস্ট্রিয়াল জোনগুলো সেফটি সিকিউরিটি এনশিওর করবে। জি, সেক্ষেত্রে আপনি বললেন যে সাইবার সিকিউরিটির যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ হয়তো বাড়বে। আইসিটি খাতকে আমরা দেখে এসেছি আওয়ামী লীগ সরকার আমলেও তারা বারবার বলছিলেন যে তারা গুরুত্ব দিচ্ছেন, এবং এখনও কিন্তু এই বিষয়টি বলা হচ্ছে যে প্রযুক্তি খাতকে আরও বেশি উন্নত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আসলে প্রযুক্তি খাতকে আরও বেশি উন্নত করার জন্য কি কি করা প্রয়োজন, এবং ব্যবসায়িক ক্ষেত্রে এটি কি ধরনের গুরুত্ব বহন করতে পারে বলে মনে করছেন? দেখুন, প্রযুক্তি খাতে একটা বড় ধাক্কা এসেছিল গত জুলাই মাসে, যখন আমাদের ইন্টারনেট ব্ল্যাকআউটটা হলো। সেই সময় কিন্তু প্রযুক্তি খাতের প্রচুর অর্ডার বাংলাদেশ থেকে চলে গেছে, এবং বিভিন্ন ইভেন যারা কল সেন্টার চালাতো তাদের ব্যবসা চলে গেছে বিভিন্ন নেবারিং কান্ট্রি, অথবা যেসব দেশে এই ধরনের এক্সপার্টিস আছে সেখানে চলে গেছে। অলরেডি কিন্তু একটা ব্যাকফুটে প্রযুক্তি সেক্টর চলে গেছে, কিন্তু ডেফিনেটলি প্রযুক্তি সেক্টরকে আমরা এখনো মনে করি এটা একটা আনট্যাপ সেক্টর। এই সেক্টরে এখনো আমাদের প্রচুর কাজ করার স্কোপ আছে। উন্নত বিশ্বে অনেক দেশেই আমাদের প্রযুক্তির যে আমাদের ক্রেডিবিলিটি, পাশাপাশি তাদের স্কিল ম্যান পাওয়ার দরকার, সেখানে আমরা একটা বড় ভূমিকা পালন করতে পারি। আমরা তো আসলে প্রযুক্তি সেক্টরে যদি এক্সপোর্টের পরিমাণ বলি, আমরা কিন্তু রিয়েলি স্ক্র্যাচিং দ্য সার্ফেস। মাত্র 1.5 বিলিয়নের মতো আমরা এক্সপোর্ট করি। তো সেই ক্ষেত্রটাতে নতুন নতুন প্রযুক্তি সেক্টরে আমাদের ঢুকা এবং বিভিন্ন দেশে আমাদের ওপেনিং করা। আমি যদি আমাদের একটা উদাহরণ দিয়ে বলি, বিভিন্ন তথ্য প্রযুক্তি খাতে যেই অ্যাসোসিয়েশনগুলো কাজ করে, তার মধ্যে বেসিস একটা বড় ভূমিকা পালন করে। সেখানে একটা আমেরিকা ডেস্ক ওপেন করা হয়েছে, বা তার আগে জাপান ডেস্ক আছে। এই ডেস্কগুলো কিন্তু হেল্প করে ওই দেশ থেকে ওই দেশে আরো বেশি বেশি এক্সপোর্ট করার রাস্তা খুলে দেওয়ার জন্য। এবং পাশাপাশি বিভিন্ন দেশের সাথে যদি ম্যাচ মেকিং করার ব্যবস্থা করা হয়, এবং আমাদের যে এক্সপার্টিস আছে ইন দ্য মানে এই আইসিটি সেক্টরে, সেইটা অবশ্যই সহযোগিতা করবে প্রযুক্তি সেক্টরে আরো বেশি ব্যবসা ত্বরান্বিত করতে। তবে প্রযুক্তি সেক্টরের একটা বড় অংশ পাশাপাশি আমি বলবো যে দেশটাকে ক্যাশলেসও করতে হবে। ক্যাশলেস এই কারণে করতে হবে যে ওভারঅল ক্যাশলেস ইকোনমি যদি হয়, বা ডিজিটাল ইকোনমিটি যদি ক্যাশলেস হয়, তাতে করে সরকারের পক্ষে ট্রেসেবিলিটি এবং ট্র্যাকেবিলিটি অনেক সহজ হবে। সেই জায়গাটাতেও আসলে মানে প্রয়োজনীয় প্রণোদনা প্রয়োজন হবে বলে আমরা মনে করি। জি, যেহেতু আপনি জুলাইয়ের কথা ওঠালেন, সেক্ষেত্রে আমি আপনাকে একটি বিষয় একটু বলতে চাই। জুলাই যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন, এবং যে চলমান ওই সময়কার যে পরিস্থিতি ছিল, বিদেশি বায়াররা বলেন, আবার বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছেন, তারা অনেকেই কিন্তু একটি আস্থাহীনতা তাদের মধ্যে তৈরি হয়েছিল ওই সময়টাতে, এবং তারা অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তো সেক্ষেত্রে তাদের যে আস্থাহীনতার জায়গাটা তৈরি হয়েছিল, সেটি ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারের কি করা উচিত? না, ডেফিনেটলি এটার জন্য প্রচুর আমাদের যারা আমাদের ডিমান্ড সাইডে কাজ করার অনেক কিছু আছে। এটা সরকার, প্রাইভেট সেক্টর মিলেই হয়তো কাজটা করতে হবে। এবং সত্যি কথা বলতে, আমাদের যেহেতু অতীত অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশে প্রযুক্তি সেক্টরে কাজ করার, সেটাকে কাজে লাগাতে হবে। যারা অলরেডি কাজ করছে তাদের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। ম্যাচ মেকিংয়ে সরকারের একটা বড় ভূমিকা আছে প্রযুক্তির ক্ষেত্রে, কেননা বড় বড় কোম্পানিগুলো একটু মাথায় রাখতে হবে। আমাদের প্রতিবেশী দেশ যার প্রচুর প্রযুক্তিতে অনেক বড় ব্যবসা আছে, তার অনেক বড় অঙ্কের টাকার ব্যবসাগুলো ওখানে যায়। অনেক ছোটখাটো ব্যবসা আছে যেটা হয়তো তারা করেও না। সেই জায়গাটাতে আমরা প্রথমে হিট করতে পারি। যেসব দেশে আমাদের প্রযুক্তি সম্ভাবনা আছে সেখানে আমাদের যাওয়ার সুযোগ আছে। এবং ডেফিনেটলি ওই সময় যে আস্থাহীনতাটা হয়েছিল, তার জন্য আপনি জানেন যে এটা বারবারই বলা হচ্ছে যে ইন্টারনেট হবে আমাদের ফান্ডামেন্টাল রাইট। এটার অতীতে যেটা হতো যে ওয়ান অফ দ্য আইটেমস, আমরা হলো না, ওই জিনিসটা যাতে কখনোই না থাকে, এবং কোনো সময়ের জন্য বা একটা সময়ের জন্য যাতে ইন্টারনেট বন্ধ না হয়, এই ধরনের একটা মেসেজিং দরকার আছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে, যতই সেটব্যাক থাকুক আর যাই থাকুক, সরকার যদি এই ক্ষেত্রটাতে মেসেজিংটা গ্লোবালি করতে পারে যে ঠিক আছে, we were having some setbacks but we came back very strong, এবং আমরা এই ক্ষেত্রে আমরা আবার আলোচনায় আসবো আপনার সঙ্গে, কিন্তু তার আগে আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকের আলোচনার বিষয় বিদেশি বিনিয়োগ বাড়বে কিভাবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সাথে মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। যে আমরা বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে কথা বলছিলাম, এবার যে বিষয়টা আসলে একটু না বললেই নয়, জ্বালানি সংকট সহ বেশ কিছু সংকট কিন্তু আমাদের রয়েছে। এই জ্বালানি সংকট সমাধানের জন্য বর্তমান যারা দায়িত্বে রয়েছেন দেশ পরিচালনা, তারা কিন্তু বেশ কাজ করছেন এবং করবেন বলেও তারা প্রত্যাশা দিয়েছেন। এই সংকট যদি চলমান থাকে তাহলে বিদেশি বিনিয়োগের উপর এটি কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন? না, ডেফিনেটলি জ্বালানি সংকট যদি বেশি ঘনীভূত হয়ে যায়, সেটা তো বিদেশি বিনিয়োগ কেন, দেশের আভ্যন্তরীণ বাণিজ্যের জন্য এটা ক্ষতিকর হবে। তবে ভালো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমাদের জ্বালানির এই পেমেন্টগুলো করার জন্য তো বিদেশি আমাদের ফরেন কারেন্সি দরকার। আমরা দেখতে পাচ্ছি যে গত মাসে আমাদের রেমিটেন্স যেই যেই জায়গায় গিয়েছিল 2.2 বিলিয়নের মতো এসেছিল, এবং এই বছরও প্রথম এই 12-15 দিনে যা দেখছি তাতে হয়তো 2.2 বা 2.3 লেভেলে যাবে, অর্থাৎ রেমিটেন্সের অবস্থা ভালো। আমরা যতটুকু দেখেছি যে ওভারঅল এক্সপোর্টের অবস্থাও ভালো আছে। দুটো মিলে যদি আমাদের ফরেন কারেন্সিতে প্রেশারটা একটু কমে আসে এবং পাশাপাশি আগামীতে যেমন ইম্পোর্টের ক্ষেত্রেও দেখা যাবে যে কমোডিটি ইম্পোর্ট সেই জায়গাটা কিছুটা ইজ আপ হবে, তো সেই সবকিছু মিলিয়ে হয়তোবা জ্বালানির পেমেন্ট দেওয়াটা একটু সহজতর হবে সরকারের পক্ষে, এবং সেটাকে যদি কন্টিনিউ করা যায় জ্বালানির সমস্যাটা সেই পরিমাণ ঘনীভূত নাও হতে পারে। বাট এগেইন সেটাকে যদি রাইট ম্যানেজমেন্টটা না করা যায় এবং ঠিকঠাক সময় মতো যদি জ্বালানির পেমেন্টগুলো না করা যায় এবং জ্বালানিকে এনশিওর না করা যায়, সেক্ষেত্রে বিদ্যুৎ জ্বালানি যদি আসলে রিয়েলি এফেক্টেড হয়, এটা ওভারঅল বাণিজ্যের জন্য এটা চ্যালেঞ্জ হবে। এবং এই মেসেজিংটাও খুব জরুরি, যখনই এই জিনিসটা একটু ইজ আপ হবে ঠিকঠাক হয়ে গেলে পরে এই গ্লোবাল ওয়ার্ল্ডে যদি এই মেসেজটা যায় যে আমরা উই আর নাও নট ইন এ প্রবলেম উইথ এনি ফুয়েল, আই মিন এনার্জি অর এনি সর্ট অফ দিস সর্ট অফ প্রবলেম, আমরা সেটাও বিদেশি বিনিয়োগকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। তবে আমি যেটা শুরুতেও বলেছি, ওই দুটা তিনটা জায়গা যদি একটু নজর দেওয়া না হয়, ইজ অফ ডুইং বিজনেস, যেটার মাঝে অবশ্যই রিপ্যাট্রিয়েশন অফ ফান্ড উইল বি আ বিগ পয়েন্ট, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেফটি সিকিউরিটি, বোথ দ্য ফিজিক্যাল সেফটি অ্যাজ ওয়েল অ্যাজ সাইবার সেফটি, এই দুটাকে, এবং নতুন নতুন ডাইভার্সিফাইড সেক্টর না খুঁজে যদি বের করতে পারি, আরএমজি ইজ ওয়ান ডেফিনেটলি টপ আছে, এবং আরও বেশ কিছু সেক্টর আছে। এফএমসিজিতে আরও বেশি কাজ করার স্কোপ আছে বাংলাদেশে, অ্যাগ্রি বিজনেসে কাজ করার স্কোপ আছে, আইসিটি আমি অলরেডি বললাম। তো এই এরিয়াগুলোতে যদি বিনিয়োগ ত্বরান্বিত না করা যায় তাহলে এফডিআই কিন্তু ওই লেভেলের আসবে না, এবং মেসেজিংগুলো যদি স্ট্রং না হয় টু দ্য আউটার ওয়ার্ল্ড যে থিংস আর নাও নর্মাল, আমাদের যে প্রবলেমগুলো ছিল আমরা এই সমাধানগুলো করছি। সেক্ষেত্রে একটু যদি বলি যে আপনি আরএমজি নিয়ে বলছিলেন, শিল্পাঞ্চলে যে শ্রমিক অসন্তোষ চলছে সেটিও তো একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং সেই সাথে আরেকটি প্রশ্ন, যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল সম্প্রতি যে সফর করে গেছেন একটি ইতিবাচক হিসেবেই সবাই দেখছেন, এতে কি আপনি মনে করছেন যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে বাড়তে পারে এই সফরের মধ্য দিয়ে, এবং সে দেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী হতে পারে? জি, আমি দুটো প্রশ্নের উত্তর করতে দিচ্ছি। প্রথম কথা, আমি কিন্তু শ্রমিক অসন্তোষের কথাটা প্রথম দিকেই বলেছি যে আনরেস্টটা কিন্তু আসলে ম্যাটার করছে। তবে গত দুদিন ধরে একটু আমরা আশার আলো দেখছি যে এটা অনেকটা ইজ আপ হওয়ার চেষ্টা হচ্ছে, এবং বিজিএম এর নেতৃবৃন্দ এটা নিয়ে কাজ করছেন সরকারের সাথে। আমরা আশা করবো যে এটা পুরোপুরি আনরেস্টটা এটা স্ট্রিমলাইন হয়ে যাবে। ডেফিনেটলি ইউএস এর যেই প্রতিনিধি দলটা আসলে এটা হাই প্রোফাইল একটা প্রতিনিধি দল ছিল, তারা আমাদের সাথে ব্যবসার সাথে বসেছে, এবং আমার মনে হয় তাদের এই টাইম মতো আসাটা ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। জি, আমরা আসলে এটাই আশা করছি যে এই বিনিয়োগকারীদের আরো বেশি আগ্রহী করবে বাংলাদেশের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এখনই শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ আপনাদেরকে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা।